হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ হলো যে গ্যাসের গতীয় তত্ত্বের যে প্রশ্ন বিচিত্রা থেকে কটা বেস্ট প্রশ্ন আছে সেই কটা করাবো। ওকে, তাহলে প্রথমত গ্যাসের গতীয় তত্ত্ব থেকে যে ফর্মুলাগুলো আছে সেগুলো জেনে নিতে হবে। তাহলে ফার্স্ট যে সূত্রটা আছে, প্রথমে যে সূত্রটা সেটা হলো যে সিআরএমএস এর সূত্র। সিআরএমএস ইজ ইকুয়াল টু √3RT বাই এম। বা এক্ষেত্রে আমরা এই আরেকটা ফর্মুলাও জানি যে 1 মোল গ্যাসের ক্ষেত্রে যেখানে মোল সংখ্যা হবে 1, 1 মোল গ্যাসের ক্ষেত্রে পিভি ইজ ইকুয়াল টু RT, যেখানে মোল সংখ্যা n এর জায়গায় 1 হবে, 1 মোল গ্যাস, তাই তো? তাহলে এই ক্ষেত্রে লিখতে পারি যে পিভির জায়গায় RTর জায়গায় পিভি লিখতে পারি। ঠিক এই ফর্মুলাকে অন্যভাবে লিখতে পারি যে আমরা মানে এই যে ফর্মুলাকে অন্যভাবে লিখলে হয় যে CRMS ইজ ইকুয়াল টু 3RTর জায়গায় পিভি বসাবো, পিভি বাই এম। এই একটা ফর্মুলা। তারপর আর একটা ফর্মুলা হলো দ্বিতীয়ত CRMS ইজ ইকুয়াল টু না এটা একটু CRMS C1/C2 ইজ ইকুয়াল টু T1/T2 তার রুট। এই একটা ফর্মুলা। এক্ষেত্রে এই C1 মানে C2 ইজ ইকুয়াল টু, এটা মানে হলো যে আরএমএস বেগ, যে প্রাথমিক আরএমএস বেগ, এটা লিখে দিচ্ছি আরএমএস বেগ, যেক্ষেত্রে প্রাথমিক আরএমএস বেগ এবং অন্তিম আরএমএস বেগ। ওকে, এটা T1 হবে T1/T2। তা 3 নম্বর যে ফর্মুলাটা সেটা হলো সি স্কোয়ার ইজ, আরেকটি ফর্মুলা হলো যে P ইজ ইকুয়াল টু 1/3 QCRMS স্কোয়ার। আরেকটা ফর্মুলা হলো যে CRMS, না এটা CRMS, হ্যাঁ এটা হতে দিই CRMS স্কোয়ার, এটা 1 ইজ ইকুয়াল টু √3RT/M1। CRMS S2 the square √3RT/M2। এবার হলো যে 4 নম্বর ফর্মুলা হলো যে C1/C2 ইজ ইকুয়াল টু √M2/M1। এটা তখনই প্রযোজ্য হবে যখন যে উষ্ণতা স্থির বলবে, মানে উষ্ণতা স্থির বা উষ্ণতা যখন একই থাকবে তখন সেক্ষেত্রে। আর যে ক্ষেত্রে দেখবে যে ভর আলাদা কিন্তু উষ্ণতা একই, সেক্ষেত্রে এই ফর্মুলা ইউজ হবে। কিন্তু যে ক্ষেত্রে দেখতে হবে যে উষ্ণতার পরিবর্তন হচ্ছে কিন্তু ভর একই আছে, সেক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ হবে। এটার ক্ষেত্রে যে লিখে দিই ভর যখন স্থির থাকবে, আর ওটার ক্ষেত্রে হবে উষ্ণতা যখন স্থির থাকবে। ওকে, আর এই ফর্মুলাটা যেভাবে হলে দেখাচ্ছি আমি। ফর্মুলাটা হলো যে আমরা জানি যে একটা ফর্মুলা অবশ্যই জানি CRMS ইজ ইকুয়াল টু √3RT/M, এটা জানি। CRMSকে C1 ধরে নিচ্ছি, C1 ইজ ইকুয়াল টু √3RT। আর হলো একটা কনস্ট্যান্ট রাশি যার মান একটা নির্দিষ্ট মান আছে, যে 0.082 এরকম একটা নির্দিষ্ট মান আছে, অবশ্য আরও আছে,
নির্দিষ্ট মান আছে, কিন্তু উষ্ণতা তো পরিবর্তনশীল, কিন্তু যেখানে বলবো উষ্ণতা স্থির আছে অর্থাৎ উষ্ণতা একই আছে ধরে নিতে হবে। তাহলে √3RT কোনো পরিবর্তন করবো না, কিন্তু ভর তো পরিবর্তন হয়, তাই জন্য কি C1 এটা যেহেতু হয়েছে তাই জন্য এটা M1। আর সেই একই করে C2 ইজুকাল টু √3RT/M2। ওকে, M2 হলো তাহলে C1/C2 এক নম্বর সমীকরণকে ভাগ করে পাই, এক নম্বর সমীকরণকে 2 নম্বর দ্বারা, যদি প্রমাণ পড়ে এরকম করে লিখতে হবে। তাহলে √3RT/M1, আর এখানে বলতে হবে যে √3RT/M2। এটা কেটে যাবে, নিচের রুটটা থেকে যাবে, তাহলে M2টা ওপরে উঠে যাবে, আর M1টা এই নিচে নেমে যাবে। তাহলে হচ্ছে যে C1/C2 √M2/M1। তাহলে এটাই ফর্মুলা একটা, √M2/M1 রুটটা অবশ্য হবে। তো এই হলো ফর্মুলা। আর একটা আছে যে ডিগ্রি অফ ফ্রিডম অর্থাৎ স্বাধীনতার মাত্রা। ডিগ্রি অফ ফ্রিডম অর্থাৎ স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা, যেটাকে F দ্বারা প্রকাশ করা হয় এক পরমাণুকের ক্ষেত্রে, মানে যার পরমাণুর সংখ্যা এক পরমাণুর ক্ষেত্রে F এর মান হয় 3, দ্বিপরমাণুর ক্ষেত্রে F এর মান হবে F = 5। আর ত্রিপরমাণুর ক্ষেত্রে F এর যে মান হবে সেটা হবে যে 7। 2 করে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে বার হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটা কিন্তু আছে, যে এক পরমাণুর ক্ষেত্রে যে গতিশক্তি অর্থাৎ E এর মান যে হয়, গতিশক্তি অনেকটা লিখে দিচ্ছি, যে E এর যে মানটা হয়, সেটা হলো যে 3/2 kT। আর এর ক্ষেত্রে হলো যে এটা হলো যে এটা হলো যে এক পরমাণুর ক্ষেত্রে। তারপরে এদিকে হলো যে দ্বিপরমাণুর ক্ষেত্রে এটা কি না, E এর মান, সমান গতিশক্তির মান হলো যে 5/2 kT, আর এটা হলো যে 7/2 kT। মানে ওই যে স্বাধীনতার মাত্রা যেটা আছে সেটাই হলো যে 2 দিয়ে ভাগ করে পাশে kT গুণ করতে হবে, 7/2 kT। এটা হলো যে E এর মান, গতিশক্তি। যে ক্ষেত্রে K কে কি বলা হয়, কে বলা হয় যে বোল্টজম্যান ধ্রুবক। T মানে হলো যে পরম উষ্ণতা, আর আরেকটা KT, আর E মানে হলো যে গতিশক্তি, এটার জন্য গতিশক্তি। ওকে, তো এই ছিল এই ফর্মুলা, যে বোল্টজম্যান ধ্রুবক, স্বাধীনতার মাত্রা বার করা। আচ্ছা, এবার হলো যে ম্যাথের ক্ষেত্রে ঢুকে যাবো। ম্যাথে কি কি প্রশ্ন দেওয়া আছে। ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে, বলেছে কোনো গ্যাসের অণুগুলির RMS বেগ। এটা একটা ফার্স্ট কোশ্চেন, এটা একটা কোশ্চেন, এটা অনুরূপ কোশ্চেন আছে। তাহলে বলেছে কোনো গ্যাসের অণুগুলির RMS দ্রুতি 100°C তাপমাত্রায় V। RMS দ্রুতি বলতে বোঝায়, দ্রুতি মানেই তো বেগ। দ্রুতি মানে কি, বেগ। মানে RMS যে বেগ 100°C তাপমাত্রায় V,
কোন তাপমাত্রায় ওই বেগ দুটি মানে বেগ ওই দুটি √3v হবে? এখানে C1 স্কোয়ার বাই দিয়ে C2 স্কোয়ার ইজুকাল টু T1 বাই T2 এই ফর্মুলাটা ইউজ হবে। আর স্কোয়ার ওভারে চলে গেলে রুট হবে। তাহলে রুট ওভার এখানে বলেছে যে 3v অর্থাৎ ইন্টু আর এপারের যে 373 আছে এদিকে এটা চলে আসবে 373 বাই দিয়ে T2 হবে। অতএব এবার কোনাকুনি গুণ করে দেবো যে T2 ইজুয়াল টু 3 × 373 হবে। আর এটা দিয়ে গুণ করলে 3 × 3 = 9, 7 × 3 = 21, এর হাত থেকে 2, 3 × 3 = 9, 11, 12 এত কেলভিনে এলো। এবার আবার ডিগ্রি সেলসিয়াস আসতে গেলে 273 দিয়ে আবার বিয়োগ করতে হবে ডিগ্রি সেলসিয়াসে আনতে গেলে। ওকে, এটা হলো যে কেলভিনে বার হয়েছে। এবার ডিগ্রি সেলসিয়াস, এবার এটা যেটা আসবে সেটা ডিগ্রি সেলসিয়াস। 3 9 6 হবে এখানে 6, অতএব উত্তর হচ্ছে 8 4 6। এটা বিয়োগ করে যেটা হবে, অতএব T2 এর মান হচ্ছে T2 = 846 ডিগ্রি সেলসিয়াস। এবার কি উত্তরটা মিলিয়ে নেবো। তাহলে এই তো দেওয়া আছে যে কোনো অণুর বেগ, এই তো উত্তর মিলে গেছে। উত্তর আছে যে 846 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে কি হলো আরেকবার বললি প্রথম থেকে। প্রথমত আমাদের যে T1টা যেটা দেওয়া ছিল 100 ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াসকে অঙ্ক করার জন্য সুবিধার জন্য সেটা কেলভিনে ধরে নেওয়া হয়। আর কেলভিনে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যেতে গেলে সেটা হলো যে 273 দিয়ে যোগ করতে হয় এবং কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াস 273 দিয়ে বিয়োগ করতে হয়। ঠিক তেমন করে করেছি। আর এখানে C1 এর মান V দেওয়া ছিল আর T2 এর মান দেওয়া ছিল না, বার করতে হলো। আর C2 এর মান এত দেওয়া ছিল। আচ্ছা, তাহলে একটা ফর্মুলা জানি যে C1/C2 √T1/T2। তাহলে এটা এরকম বসালাম, এটা বসালাম, আর এটা এর মান জায়গায় বসালাম, এটা বসালাম। বসানোর পর যে রুটটা আছে রুটটা এপারে তুলে দিলাম, এই এপারে সরিয়ে দিলে রুট থেকে স্কোয়ার হয়, স্কোয়ার থেকে রুট হয়। মানে যেমন হলো যে T² = T2, এটা বা স্কোয়ারটা ওপারে তুলে দিলে রুট হয়ে যাবে, T2 এর রুট হয়ে যাবে, এইটাই হয়। আর বা রুট এদিকে তুলে দিলে ফের অমনি থেকে স্কোয়ার হয়ে যাবে, বা দুদিকে বর্গ করতে পারি, বর্গ মানে স্কোয়ার করতে পারি। আচ্ছা, তাহলে তারপর এটা করলাম, করার পর এদিকে স্কোয়ার করলে হবে যে রুটটা উঠে আসার পর এদিকে স্কোয়ার হবে। স্কোয়ার হলে এই √3টা আর ভি তো কেটে দিচ্ছি আগে, আর √3টা হবে যে √3 × √3 হবে, স্কোয়ার আছে যেহেতু 3 হয়ে যাবে। আর 373 যেটা আছে এটা কোনাকুনি গুণ করে দিলাম। দেওয়ার পর T2টা যেরকম নিচে বসে আছে সেরকম নিচে বসে আছে, তারপর কোনাকুনি গুণ করে দিয়েছি। কোনাকুনি গুণ করার পর কোনাকুনি গুণ করে দিয়েছি। গুণ করার পর T2 = 3 × 73, 373। আর T2 এর মান এটা গুণ করে এসেছে যে 1219, এটা কেলভিন এসেছে, কিন্তু আমাদের উত্তর দেওয়া আছে ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াস আনতে গেলে 273 দিয়ে বিয়োগ করতে হয়। তাহলে বিয়োগ করার পর 846 এসেছে, দ্যাট ইজ অ্যান্সার। তারপর কি প্রশ্ন দেওয়া আছে দেখে নিই। তারপর দেওয়া আছে 2 মোল একটি আদর্শ গ্যাসের আয়তন V, মানে 2 মোল একটা আদর্শ গ্যাসের যে আয়তন V এবং চাপ P, 2V আয়তন সম্পন্ন 1 মোল আদর্শ গ্যাস একই চাপ P প্রদান করে দ্বিতীয় গ্যাসের
দ্বিতীয় গ্যাসের যে আণবিক ভর আছে, দ্বিতীয় গ্যাসের আণবিক ভর প্রথম গ্যাসের আণবিক ভরের 16 গুণ হলে আরএমএস বেগের তুলনা করো। আচ্ছা, আরএমএস বেগ তুলনা করো। তাহলে দ্বিতীয় গ্যাসের ধরি প্রথম গ্যাসের যে ভর, সেকেন্ড কোশ্চেনটার জন্য ধরি প্রথম গ্যাসের যে আণবিক ভর, ওখানে কি বলেছে? বলেছে যে দ্বিতীয় গ্যাসের আণবিক ভর প্রথম গ্যাসের 16 গুণ। প্রথম গ্যাসের 16 গুণ মানে প্রথম গ্যাসের যে সঙ্গে প্রথম গ্যাসের যত আণবিক ভর আছে তার সঙ্গে 16 গুণ করলে যেটা হয় সেটা হবে দ্বিতীয় গ্যাসের আণবিক ভর। তাহলে ধরে নিই আণবিক ভর m, ধরি প্রথম গ্যাসে আণবিক ভর m এবং দ্বিতীয় গ্যাসে হবে দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে হবে যে 16 ইন্টু m। ওকে, আর তারপর কি কি দেওয়া আছে দেখে নিই। তারপর আয়তন দিয়ে আছে ভি, আয়তন ভি দিয়ে আছে, চাপ ও পি দিয়ে আছে। আবার আয়তনকে ভি থেকে 2v করা হচ্ছে, মানে ভি থেকে করা হয়েছে 2v করা হয়েছে, আর এন মানে মূল সংখ্যাও দেওয়া আছে। আচ্ছা, আরএমএস বেগ তুলনা কর, আরএমএস বেগের তুলনা করতে বলেছে। আচ্ছা, মানে আরএমএস বেগটা কতবার করতে বলছে, মানে দুটো গ্যাসের ক্ষেত্রে C1 আর C2 প্রথম এবং দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে আরএমএস বেগের তুলনা করো, মানে বেগটা দুটো বেগের ক্ষেত্রে আরএমএস বেগ কত হবে। আচ্ছা, C1 আর C2 যে সম্পর্ক বার করতে বলেছে। আচ্ছা, কি বার করতে বলছে? C1 এটা, C2 জিজ্ঞাসা চিহ্ন, বেগ যেটা আছে V1 এর মান দেওয়া আছে v এবং V2 এর মান দেওয়া আছে যে 2v না কি দেওয়া আছে। তাহলে 2কে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে পাই। তারপর আমরা কি জানি যে এটা যদি কোনো 1/, ফরম্যাটে থাকে রুটটা পুরো এক জায়গায় বসাতে হবে, মানে ওপরেও রুট আছে নিচেও রুট আছে, তাহলে দুটো রুট এক জায়গায় বসাতে পারি, তাই জন্য দুটো রুট ওপরে এক জায়গায় বসালাম। তারপর যেটা আছে সেটা হবে যে গুণ হবে, মানে এই যে m1 এর সঙ্গে 3 ইন্টু v2 মানে উল্টে যাবে, কোনো কিছু নিচের যদি 1/, ফরম্যাটে বা এরকম ফরম্যাটে থাকে তাহলে সেটা উল্টে যাবে, অর্থাৎ নিচের m2টা ওপরের সঙ্গে গুণ হবে আর এটার সঙ্গে এটা গুণ হবে। ওকে, তাহলে সেটাই ফর্মুলাটা লিখলাম। এইবার এই ফর্মুলা অনুযায়ী বসায় p1 এর মান কি দেওয়া আছে v1 এর মান v, আর m2 এর মান দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে 16 ইন্টু, বসিয়ে দিই 16 ইন্টু m, তাই তো 16 ইন্টু m দেওয়া আছে 16 ইন্টু m। ওকে, 16 ইন্টু m, তারপর 3 ইন্টু p2 3 ইন্টু p2 এর মান p, v2 এর মান দেওয়া আছে 2v, তাহলে vv কেটে যাবে, এই vv কেটে দিলাম, এই যে m আছে এই m কেটে যাবে, কেটে দিলাম, কেটে যাবে, তারপর 3 কেটে যাবে, তারপর p কেটে যাবে, কেটে যাওয়ার পর যেটা পড়ে থাকবে সেটা হলো যে 2 আর 16 কাটবে 8 হবে, 2 আর 16 কাটলো 8 হলো। তারপর রুটটা এদিকে আছে, রুটটা এপারে তুলে দেবো, অতএব হয় C1 তার স্কোয়ার C2 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 8। তাহলে দ্বিতীয় কোশ্চেনটা কি দেওয়া আছে? দ্বিতীয় কোশ্চেন দেওয়া আছে 2 মোল একটি আদর্শ গ্যাসের আয়তন v, চাপ p এবং 2v আয়তনে সম্পূর্ণ 1 মোল আদর্শ গ্যাস ওই চাপ p প্রদান করে। দ্বিতীয় গ্যাসের আণবিক ভর প্রথম গ্যাসের আণবিক ভরের 16আরএমএস বেগের তুলনা করো, মানে যে আরএমএস বেগটা আছে তার তুলনা। এদের ক্ষেত্রে একটা ফর্মুলা আমরা অবশ্যই জানি যে সেটা হলো যে সি, মানে সি মানে আরএমএস বেগ, সি আরএমএস বেগ এর যে ফর্মুলা √3RT/m, এই ফর্মুলাটা জানি। কিন্তু যেখানে এন মোল গ্যাস বলবে সেক্ষেত্রে যে ফর্মুলাটা হবে এন মোল গ্যাসের ক্ষেত্রে লিখে দিই এন মোল
এন মানে মোল সংখ্যা, এন মোল গ্যাসের ক্ষেত্রে যে ফর্মুলাটা হবে পিভি ইজুকাল টু এনআরটি আমরা জানি। এনআরটি আর আরটি, এখানে আরটি তো কোনো প্রয়োজন নেই, উষ্ণতাও চাইনি, শুধু পিভি আর এন এর মান চাইছে, যেখানে আরটি ইজুকাল টু পিভি বাই এন, পিভি বাই এন হবে, পিভি বাই এন। ওকে, তাহলে ফর্মুলাটা দাঁড়াচ্ছে যে একটা প্রথম গ্যাসের ক্ষেত্রে C1 ইজুকাল টু 3P1V1/N1/M1। নিচে তো এম অলরেডি ছিল, আর পি আর টি এর মান পিভি বাই এ হয়েছে, মানে এর জায়গায় বসাবো পিভি বাই এনটা বসাবো এর জায়গায়, আর এনটা নিচে চলে আসবে, তাহলে ফর্মুলাটা ঠিকই আছে। তারপর C2 এর মান হবে যে C2 ইজুকাল টু সেই একই 3P2V2/N2 এটা M2। ওকে, তাহলে তুলনা করতে বলেছে, ধরি এটা কি 1 নং সমীকরণ, ধরি এটা হলো যে 1 নম্বর সমীকরণ, এটা হলো যে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে পাই 1/2 করে পাই। তাহলে C1/C2 ইজুকাল টু রুটটা দুজনের মাথায় রুট আছে, এই ক্ষেত্রে দুজনের এর মাথায় রুট আছে, এর মাথায় রুটটা এক জায়গায় লিখতে পারি বা না, না ঠিক আছে এরকম। তাহলে C1 এর মান কি হয় 3P1V1/N1 M1 আর C2 এর মান হয় যে √3P2V2/N2 আর M2, নিচেরটা দেখা যাচ্ছে না, M2 আর N2 হয়। তাহলে এটা বসাবো, অতএব C1 C2 ইজুকাল টু রুটটা এক জায়গায় বসিয়ে দেবো, ওপরেও রুট আছে নিচেও রুট আছে, রুটটা এক জায়গায় 3P1V1 বাই দিয়ে N1 M1 ইনটু দিয়ে 3P2V2 হবে V2, আর ওপরে যে M2 আর N2টা গুণ হবে। একবার বলে দিই এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে এইটা মানে রুটটা এক জায়গায় লিখে দিয়েছি, এই যে রুটটা দেওয়া আছে, এখানেও রুট আছে, এখানেও রুট আছে, রুটটা এক জায়গায় লিখতে পারি, পুরো সব হবে একটা রুটের তলে হবে। তারপর P1V1 এই নিচে যেটা আছে 1/, ফরম্যাটে বা এরম দেওয়া আছে থাকলে উল্টে লিখতে হবে, অর্থাৎ যেটা নিচেরটা থাকবে সেটা উপরের সঙ্গে গুণ হবে, আর যেটা উপরে থাকবে সেটা নিচেরটার সঙ্গে গুণ হবে, বা এই নিচেরটা নিচে নেমে আসবে আর এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে উপরে চলে যাবে, উপরে কি থাকবে 3P1V1 ইনটু দিয়ে নিচে যেটা আছে, এর নিচে যেটা আছে সেটা তো ওর সঙ্গে গুণ হবে, সেটা তো ওর সঙ্গে গুণ হবে, গুণ হলে হবে N2 আর M2 হবে। তাহলে সেটাই করেছি যে 3P1V1 N2 M2, আর নিচে যেটা আছে সেটার সঙ্গে নিচে যেটা আছে অর্থাৎ N1 আর M1, এটা তো N1 আর এটা M1, এটার সঙ্গে ওপরে যেটা আছে এটা তো গুণ হবে 3P2V2, সেটাই গুণ হয়েছে 3N1 M1 and 3P2V2 গুণ হলো। তাহলে এবার মানগুলো বসিয়ে দিয়ে দেখি উত্তরটা হয় কিনা। ইজুকাল টু √, দিয়ে 3-এর জায়গায় 3, P1 মানে চাপ, মানে প্রাথমিক যে চাপ P বলেছিল বসালাম, V1 মানে প্রাথমিক যে আয়তন V বলেছিল বসালাম, N2 মানে প্রথম যে মোল সংখ্যা বলেছিল 2 মোল সংখ্যা বলেছিল, ওকে 2 মোল বলেছিল, প্রথমে তো 2 মোল বলেছিল। M2 মানে কি অন্তিম গ্যাস 16 ইন্টু M ছিল, অন্তিম গ্যাস 16, অন্তিম গ্যাসটা তো এটা বার করবো, এটা বলে দিচ্ছে যে লাস্টের দিকে কি বলেছে যে দ্বিতীয় যে গ্যাসের আণবিক যে ভরটা হবে সেটা হবে প্রথম গ্যাসের আণবিক ভরের 16 গুণ, অর্থাৎ তাহলে ধরি এটা সবার প্রথমে লিখবো, এটা লিখতে ভুলে গেছি, ধরি প্রথম গ্যাসের যে আণবিক ভর, প্রথম গ্যাসের যে আণবিক যে ভর আছে, আণবিক ভর সেটা M হবে, আর দ্বিতীয় গ্যাসের যে আণবিক ভর হবে সেটা 16 ইন্টু M হবে, সেটাই তো বলেছিল।
যে প্রথম যে গ্যাসটা আছে এইটা, তার সঙ্গে 16 গুণ করলে সেটা দ্বিতীয় গ্যাসের আণবিক ভর হবে। তাহলে বসালাম, তাহলে দ্বিতীয় গ্যাসের আণবিক ভর কত হলো? 16 ইন্টু এম। 16 ইন্টু এম বসালাম, তার নিচে এটা আমার এইভাবে লিখে দিচ্ছি, C1/C2 ইজ ইকুয়াল টু রুট ওভার 3 ইন্টু পি ইন্টু ভি ইন্টু আয়তন ভি বলেছে 2 ইন্টু 16 এম, তাই তো? বঞ্চ মানগুলো দেখে নিই, তাহলে কি কি মান দেওয়া আছে। প্রথমত আমাদের বসাতে যেটা হবে সেটা হলো 3 ইন্টু P1, এটা মঞ্চ বাদ দিয়ে দিই, এটা মঞ্চ বাদ দিয়ে দিই। কি কি বসাতে হবে? 3 ইন্টু P1 V1 M2 আর ওপরে থাকবে N2, এটা বসাতে হবে। তাহলে এদিকে বসালাম C1/C2 ইজ ইকাল টু রুট ওভার 3 ইন্টু P1 এর জায়গায় কি দেওয়া আছে দেখে নিই, অঙ্কে কি দেওয়া আছে। P1 মানে প্রাথমিক যে চাপ, প্রাথমিক চাপ দেওয়া আছে যেখানে প্রাথমিক চাপ P দেওয়া আছে, এই প্রাথমিক চাপ দেওয়া আছে P, তারপর প্রাথমিক আয়তন V, আর N1 সমান সমান দেওয়া আছে এই সে প্রথমে দেওয়া আছে 2 মোল, 2 মোল দেওয়া আছে, N1 সমান 2 মোল। তারপর অন্তিম আয়তন 2V আর প্রাথমিক আয়তন এত। আচ্ছা দেখি তাহলে কি কি দেওয়া আছে সেটা নিয়ে এখানে এসে পুট করতো। 3 ইন্টু P1 এর জায়গায় P বসাবো, V1 মানে প্রাথমিক আয়তন V বলেছিল, ইন্টু মোল সংখ্যা N2, N2 এর মান কি বলেছিল? 1 মোল বলেছিল, মানে অন্তিম মোল সংখ্যা, প্রাথমিক মোল সংখ্যা তো 2 বলেছিল, অন্তিম মোল সংখ্যা এত। আর তারপর 16 ইন্টু এম হবে, মানে যে আণবিক ভর, অন্তিম আণবিক ভর। তারপর ফের ক্ষেত্রে যে 3 ইন্টু P2 এর চাপ, মানে চাপ কত বলেছিল? P2 এর সে একই বলেছিল, আর V2 2V বলেছিল অন্তিম আয়তন। তারপর মোল সংখ্যা বলেছিল 2, প্রাথমিক মোল সংখ্যা ইন্টু আণবিক ভর বলেছিল, প্রাথমিক যে আণবিক ভর, এই তো ধরলাম তো প্রাথমিক আণবিক ভর কত ধরেছিলাম, প্রাথমিক আণবিক ভর M ধরলাম, তাহলে এমটা এখানে বসালাম M। তাহলে বসালে এবার কাটাকুটি করে দিই, 3 কেটে যাবে, CP কেটে যাবে, V কেটে যাবে, এই 2 8-এর সঙ্গে কাটবো 16 হবে, M কেটে দেবো, ফের এই 2 আছে, 2টার সঙ্গে 4 দিয়ে কাটবে, 4 দুগুণে 8, তাহলে √4 দাঁড়াচ্ছে C1/C2 ইজ ইকুয়াল টু √4, তাহলে দাঁড়াচ্ছে C1/C2 ইজ ইকুয়াল টু রুট ওভার 4, বা দিলাম C1/C2 ইজ ইকুয়াল টু √4 মানে 2 হয়, তাহলে অতএব দাঁড়াচ্ছে যে C1 ইজ ইকুয়াল টু 2 ইন্টু C2। তাহলে এই হলো আমাদের উত্তর, যে এদের মধ্যে তুলনা, অর্থাৎ উত্তরটা হলো এটা, তুলনা করতে বলেছে যে RMS বেগের মধ্যে তুলনা করো, তুলনা এটাই C1 ইজ ইকুয়াল টু C2, উত্তরও মিলে আছে। তারপর দ্বিতীয়টা কি প্রশ্ন দেওয়া আছে, কোনো গ্যাসের তাপমাত্রা 27°C থেকে বৃদ্ধি করে এত করা হলে উচ্চ তাপমাত্রায় গ্যাস অণুগুলির RMS গতিবেগের কি বলেছে? বলেছে যে অণুগুলির RMS প্রাথমিক তাপমাত্রায় গতিবেগের কত গুণ হবে। উচ্চ তাপমাত্রায় গ্যাস অণুর RMS যে গতিবেগ, প্রাথমিক তাপমাত্রার গতিবেগের কত গুণ হবে, প্রাথমিক তাপমাত্রার গতিবেগের কত গুণ হবে। আচ্ছা, তো অর্থাৎ বলেছে যেটা মনে হয় যে RMS যে গতিবেগটা আছে, উচ্চ তাপমাত্রায় গ্যাস অণুর RMS গতিবেগ, উচ্চ তাপমাত্রায় প্রাথমিক তাপমাত্রায় গ্যাস ও গতিবেগের কত গুণ হবে, মানে প্রাথমিক যে RMS যে বেগ আছে অর্থাৎ C1, সেটা C2 এর কত গুণ হবে, এটাই বলেছে। C1টা C2 এর সঙ্গে কত গুণ হবে, অর্থাৎ এটা এরকম বলেছে যে C1 সমান সমান কত গুণের সঙ্গে C2 হবে, এই গুণ সংখ্যাটা এটা বার করতে বলেছে, এটাই বার করতে বলেছে। এই যে গুণ সংখ্যাটা কত হবে, যে প্রাথমিক যে RMS বেগ অন্তিম RMS বেগের কত গুণ হবে,
তাহলে এক্ষেত্রে উষ্ণতা অর্থাৎ T1 এর মান কি দেওয়া আছে দেখে নিই। T1 এর মান দেওয়া আছে কি দেখে নিই। T1 দেওয়া আছে যে 27°C এবং T2 দেওয়া আছে 327°C। তাহলে এই যে উষ্ণতার পরিবর্তন হলে তার একটা ফর্মুলা আমরা জানি যে এটা কত দাগে, 3-এর দাগে। তাহলে C1/C2 দুটি গ্যাসের ক্ষেত্রে √T1/T2 এই ফর্মুলাটা জানি, যে ক্ষেত্রে T1 = 27°C। অবশ্যই একে কেলভিনে নিয়ে যেতে গেলে 273 দিয়ে যোগ করতে হবে। 27 + 273 উত্তর হবে 300 কেলভিন। আর T2 = 327°C। এটাকে 327°C-কে 273 দিয়ে যোগ করলে হবে T2 এর মান। T2 এর মান তাহলে কত হচ্ছে, 3 0 হাত থেকে 1 5 একে 6 600 কেলভিন। তাহলে T1 আর T2 এর মান জেনে গেলাম, এবার তো হয়ে যাবে। তাহলে C1 বা দিলাম C1/C2 = 300 কেলভিন বাই দিয়ে 600 কেলভিন। 300 কেলভিন বাই দিয়ে 600 কেলভিন। 300 0 0 কেটে যাবে, 3 2 6 2 থাকবে। অতএব বা দিলাম C1/C2 = 1/√2। অতএব C1 = √2 × C2। তাহলে এটার কত গুণ হলো, √2 গুণ। তাহলে উত্তর শুধু লিখতে হবে যে √2 গুণ হবে, যে প্রাথমিক যে RMS বেগ অন্তিম RMS বেগের √2 গুণ হবে। উত্তরও কত দেওয়া আছে দেখে নিই। উত্তর এই দেওয়া আছে, এই যে এই √2 দেওয়া আছে, মিলে গেছে, ঠিক আছে। তারপর যে অনুরূপ যে প্রশ্নটা আছে ওটা তোমরা করে নেবে। অনুরূপ যে প্রশ্ন, এই একটি আদর্শ গ্যাসের, এটা সেই একই করে করতে হবে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে। নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে, দেওয়া আছে যে দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে CP/CV এর মান কত হয়। দ্বিপরমাণু গ্যাস, আচ্ছা CV এর মান কত হয়, অর্থাৎ এইটা বলেছে দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে। এইটা তো হয়ে গেল যে প্রথমেরটা। দ্বিতীয়টা অনুরূপ প্রশ্ন, এটা HW দিলাম, HW। আর আচ্ছা এটা এবার করতে হবে দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে CP/CV। CP মানে কি, সিপি মানে হলো যে, এটা লিখে দিই, সিপি মানে কি, মানে স্থির চাপে RMS গতিবেগ। আর সিভি মানে হলো যে স্থির আয়তনে RMS গতিবেগ। RMS গতিবেগ, ওকে। আর এটাকে যে গামা দ্বারা ডিনোট করা হয় CP/CV কে, ওকে। আর এক্ষেত্রে আমরা জানি যে সিপি মানে স্থির আয়তনে সিভি এর মান আমরা একটা জানি যে সিভি ইজুকাল টু ওই তো সিপি এর যে তোমাদের যে রসায়ন আছে, সিপি আর সিভি এর মান অন্য আর একটা আছে। যে রসায়নের ক্ষেত্রে যে সিপি এর যে মান আছে, সিপি মানে সিপিএ কে ধরা হয় যে স্থির চাপে মোলার তাপগ্রাহিতা। স্থির চাপে তাপগ্রাহিতা বা স্থির চাপে মোলার তাপগ্রাহিতা বা তাপগ্রাহিতা, স্থির চাপে তাপগ্রাহিতা, যেটা সিভি। আর সিভি এর মান আর ভি দিয়ে আছে মানে স্থির আয়তনে মোলার তাপগ্রাহিতা একই। সিপি আর সিভি এর মধ্যে একটা যে সম্পর্ক আছে, এই সম্পর্ক পরে এটাও লিখে নেবে, এটাও ইম্পর্টেন্ট, যে সিপি ও সিভি মধ্যে যে সম্পর্কটা হলো যে CP-CV = R। এই একটা সম্পর্ক আছে দুজনের মধ্যে, ওকে। এবার তাহলে কি বলেছে যে প্রথমত আমাদের
কি আর আরেকটা এবার সিভি আর সিভি এর মান বার করতে বলছে, এবার মানটা বার করছি। প্রথমত আমি বার করব যে সিভি এর মানটা, কারণ ওই সম্পর্ক থেকে সিপি এর মানটা আমরা জেনে নিতে পারবো। সিভি এর মানটা আগে বার করি। সিভি এর মানটা আমরা একটা জানি যে রসায়নে যেটা আছে যে ইউ ইজুকাল টু, ইউ মানে কি আভ্যন্তরীণ শক্তি, আর ইউ মানে এই যে পদার্থবিদ্যার ক্ষেত্রে অর্থাৎ যে ফিজিক্সের ক্ষেত্রে হবে যে ইউ মানে হলো যে ইউ মানে হবে গতিশক্তি, এক্ষেত্রে হবে গতিশক্তি মানে যে কোনো একটা শক্তি। এমনি রসায়নের ক্ষেত্রে এটাকে বলা হয় যে আভ্যন্তরীণ শক্তি বা আন্তঃশক্তি বলা হয়, কিন্তু এটার ক্ষেত্রে হবে যে গতিশক্তি। ইউ কিউ মানে হবে যে তাপ, আর ডব্লু মানে হবে যে কৃতকার্য। এই তিনজনের মধ্যে একটা সম্পর্ক আছে, কৃতকার্য। সেই সম্পর্কটা হলো ইউ ইজুকাল টু কিউ প্লাস ডব্লু। এইটা তাপগতীয় বিদ্যার যে প্রথম সূত্র থেকে এই ফর্মুলাটা পাওয়া যায়। তাপগতীয় বিদ্যার যে প্রথম সূত্রের যে ফর্মুলা, প্রথম সূত্রে যে ফর্মুলা এটা, প্রথম সূত্রে এটা ফর্মুলা। আর ডব্লু ইজুকাল টু একটা মান জানি, ডব্লু ইজুকাল টু পি, না ডব্লু ইজুকাল টু একটা মান জানি পি ডেল ভি, এটা জানি আমরা। তাহলে এখানে বসিয়ে দেবো ইউ ইজুকাল টু কিউ মাইনাস পি ডেল ভি। কিন্তু যেখানে এখানে বলেছে যে স্থির আয়তনে, যেহেতু আমরা সি ভি এর মানটা বার করছি, তাই তো সি ভি এর মানটা বার করছি, তাই জন্য স্থির আয়তনে বলেছে। আর যে ক্ষেত্রে স্থির আয়তন মানে সি ডেল যে ভি এর মান আছে সেটা 0 হবে স্থির আয়তনে, তাই জন্য এই যে ডেল ভি এর মান এটা 0 হবে। অতএব পুরো পার্টটাই 0 হয়ে যাবে। অতএব হবে যে ইউ ইজুকাল টু কিউ, তাই তো ইউ ইজুকাল টু কিউ। এবার দুদিকে যদি ডেল ডেল দিয়ে ভাগ করি, যে ডেল ইউ ইজুকাল টু ডেল কিউ। ওকে, তাহলে এটাই হলো যে ডেল ইউ ইজুকাল টু ডেল কিউ। এটা হলো যে স্থির চাপে, স্থির চাপে না, স্থির আয়তনে, স্থির আয়তনে মোলার তাপগ্রাহিতা, এটা রসায়নের ভাষা। আর এটা এমনি বললে যে স্থির আয়তনে স্থির আয়তনে সিভি, এটা রসায়নের ভাষায় বলে যে মোলার স্থির আয়তনে মোলার তাপগ্রাহিতা। আর এমনি পদার্থবিদ্যার যে ভাষায় বলে ওই যে স্থির চাপে আরএমএস যে বেগ হয়, আরএমএস বেগ। এর মধ্যে সম্পর্ক হলো যে সিপি ইজুকাল টু, এটা যেহেতু স্থির সিপি বারবার বলছি, সিভি সিভি সিভি, এটা যেহেতু স্থির আয়তনে বার হচ্ছে, তাহলে লিখতে পারি ডেল ইউ বাই ডেল টি ইজুকাল টু ডেল কিউ বাই ডিটি, এটা লিখতে পারি আমরা। ডেলকে আবার ডি দ্বারাও লেখা হয়, মানে ডেল সমান সমান ডিও লেখা হয়। এটা অন্যভাবে লিখতে পারি যে সিভি ইজুকাল টু ডি ইউ বাই ডিটি ইজুকাল টু ডি কিউ বাই ডিটি। ওকে, এটা হলো এর সম্পর্ক। ইউ মানে আমরা এখানে কি বলেছি, গতিশক্তি। আর এখানে দ্বিপরমাণুকের ক্ষেত্রে একটা গতিশক্তির আমরা ফর্মুলাটা বলেছিলাম যে 5/2 কেটি হয়। 5/2 কেটি কোথায় আছে এখন, 5/2 কেটি মানে প্রথমের ক্ষেত্রে বলেছিলাম, প্রথমে করার সময় ওটা ঠিক আছে, দেখে নেবে যে গতিশক্তি যেটা হয় 5/2 কেটি হয়। তাহলে এখানে বসিয়ে দেবো সিভি ইজুকাল টু ইউ এর জায়গায় আমি কি বসাবো, 5/2 কেটি হয়। ইউ এর জায়গায় বসাবো 5/2 কেটি। কিন্তু এখানে যে এবার যে কিউটা আছে 5/2 কে ডিটি বাই ডিটি, আচ্ছা 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 ওকে। কিন্তু এক্ষেত্রে আমাকে যে ডেরিভেটিভ করতে হবে, এইটাকে যেমন ডেরিভেটিভ করেছি ডিটি এর সাপেক্ষে, এই যে এটাও তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই যে ডিটিটা এসেছে, ডিটিটা কিভাবে এসেছে, ডিটিটা এসেছে যে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়েছে, তবেই ডিটি এসেছে, ডি ইউ বাই ডিটি ডি কিউ বাই ডিটি সেটা এসেছে। আর যে গতিশক্তি অর্থাৎ ইউ সমান সমান আমরা জানি দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে 5/2 কেটি, এটাকে ডেরিভেটিভ করতে হবে, তাহলে ডি ইউ বাই ডিটি ইজুকাল টু 5/2, এটা তো কনস্ট্যান্ট আছে, এটা বাইরে বেরিয়ে আসবে, টি এর ডেরিভেটিভ হবে ডিটি বাই ডিটি। তা টি এর ডেরিভেটিভ করলে এটা হবে যে এটা কেটে যাবে, তাহলে অর্থাৎ ডি ইউ বাই ডিটি এর যে মানটা আসছে 5/2 কে বোল্টজম্যান ধ্রুবক বলা হয়।
অতএব সি ভি ইজ ইকুয়াল টু ডিইউ বাই ডিটির যে মানটা দেওয়া ছিল, অর্থাৎ এদিকে তো আমরা কী বার করছিলাম, ডিইউ বাই ডিটি এর মান বার করছিলাম, মানে এই ফর্মুলাটা নিয়ে আমরা ইউজ করব। এটার তাপ যেহেতু দেওয়া নেই তাই জন্য এটা নেবো না, তাই জন্য ইউ মানে যে গতিশক্তি সেটা তো জানি তো আমরা, তাহলে সেটাই বার করব। ডিইউ বাই ডিটি এর যে মানটা সেটা বার হয়েছে কি 5/2 কে, তাহলে সেটা সিভি এর জায়গায় বসিয়ে দিতে পারি, অর্থাৎ যে সিভি ইজ ইকুয়াল টু 5/2 কে, এটা হলো যে সিভি এর মান বার হলো। আর সিভি আর সিপি এর মান বার করার জন্য এর মধ্যে একটা সম্পর্ক আছে যেটা লিখে দিয়েছিলাম, সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর হয়। তাহলে এক্ষেত্রে সিভি এর মানটা এখানে বসিয়ে দেবো, ওর দিকে প্লাস হয়ে যাবে, অর্থাৎ সিপি মাইনাস 5/2 কে, বা কে কে আমরা অন্য লিখতে পারি, কে সমান সমান আরও হয়, কে সমান সমান আরও হয়, এখানে কে এর জায়গায় মঞ্চ আরই বসিয়ে দিই, 5/2 কে, যে ক্ষেত্রে পাশে লিখে দিই মঞ্চ ইজ ইকুয়াল টু আর, যে ক্ষেত্রে কে সমান সমান আর, মানে বোলসম্যান ধ্রুবক যে সর্বজনীন, অর্থাৎ আর মানে কি, আর মানে সর্বজনীন যে ধ্রুবক, সর্বজনীন ধ্রুবক সেটার সঙ্গে সমান হয়। তাহলে এটা বসালাম, অতএব সিপি এর মানটা যেটা বেরোবে এটা ওদিকে গেলে প্লাস হবে, অতএব 2r 7/5, না 7/2r হবে, যোগ করলে হবে 7/2r, 5 + 2 7/2r আছে। সিপি এর মান বার হলো এটা, আর সিভি এর মান বার হয়েছে 5/2r, কে এর জায়গায় আর বসিয়ে দিচ্ছি, তাহলে এটা বসালাম। এরপর হচ্ছে যে সিপি বাই সিভি মানে কত হয় আমাদের, সেটাই তো বলে জানতে চাইছি। ডেল ইজ ইকুয়াল টু সিপি বাই সিভি কত হয়, সিভিটা কত হয়, তাহলে সিপি এর মান কত জানি 7/2r, আর সিভি এর মানটা আমরা কত জানি 5/2r, 5/2r, এই 2 কেটে যাবে, আর কেটে যাবে, অর্থাৎ থাকবে 7/5। 7/5কে করলে হবে যে, অর্থাৎ ডেল ইজ ইকুয়াল টু 1.4 হবে। তাহলে এর মান কিন্তু উত্তর কিন্তু দুটো বার হচ্ছে, একটা বার হচ্ছে হয় 1.4 হবে, বা এটা যদি দেওয়া না থাকে 5/7, 7/5 হবে, 7/5, এটা উত্তর। তাহলে দেখে নি উত্তর কোনটা দেওয়া আছে। এবার হলো যে আরএমএস বেগ নির্ণয়। আরএমএস বেগের ক্ষেত্রে একটা ফর্মুলা আমরা অবশ্যই জানি, যে C1/C2 M2/M1, এটা করলাম। যে ক্ষেত্রে অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে যে M1টা হবে, অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে M1, আর M1 মানে কি আণবিক ভর, অক্সিজেন গ্যাস আণবিক ভর 32 হয়, 16 × 32, পারমাণবিক ভর হয় 16, আর অক্সিজেনের যেহেতু O2 আছে, নিচে 2 আছে, তাই জন্য ওই 16-র সঙ্গে 2 গুণ হবে, তাহলে 16 × 32। আর হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে যে পারমাণবিক ভর সেটা 1 হয়, আর যেহেতু H2 আছে, এর ক্ষেত্রে 1 গুণ হবে, মানে 2 গুণ হবে, H2 হবে। তাহলে সেটা বসিয়ে M2 মানে কি, M2 মানে হলো যে হাইড্রোজেন গ্যাসের 2/32, 16 হবে, 16 × 2 = 32, আর 16-র আবার রুট করলে 1/4, তাহলে উত্তর হচ্ছে 1:4, সেটাই করে দিয়েছি, দেখে নাও, 1:4, এই 16 × 32, M2 এর মান এত, 1/4 মানে 1:4। ওকে, তাহলে এবার কি হলো আরেকবার প্রথম থেকে বলে দিই, যে বলেছে যে প্রথমে কোথায় গেল রে ভাই, কোশ্চেন খুঁজে পাচ্ছি না।
ওকে, ঠিক আছে। ওই মানে যে ওই তারপরের অঙ্কটা করছি, তাও ওটা বলে দিচ্ছি। ওটা কি বলেছিল, বলেছিল যে মানে ওখানে একটা অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাস দেওয়া ছিল। অক্সিজেন কোশ্চেনটা খুঁজে পাইনি। অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাস দেওয়া ছিল, যার বলেছিল যে আরএমএস বেগ এবং গতিবেগ নির্ণয় করতে। গতিবেগ তো আমাদের কি বার হয়েছে, গতিবেগ বার হয়েছে 1:1। কীভাবে বার হয়েছে আরেকবার বল দিয়ে। গতিবেগ বার হয়েছে 1/1। এই, না না, এটা না। এই তো গতিবেগ বার হয়েছে 1/1। কীভাবে হলো? কারণ দ্বিপরমাণু গ্যাস অক্সিজেন এবং যে অক্সিজেন এবং হাইড্রোজেন দ্বিপরমাণু, যেহেতু O2 আছে, O+O2, তাই জন্য দ্বিপরমাণু। দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে যে গতিশক্তির যে সরাসরি যে ফর্মুলাটা হয়, সেটা হলো যে 5/2 kT হয়, 5/2 kT। আর যে 5/2 kT, আর এটা বসালাম, এটাও 5/2 kT বসালাম। যেহেতু এখানে কেটি এর কোনো কিছু মান দেয়া যায়নি, দেয়া দেয়নি, তাই জন্য হাইড্রোজেন এবং অক্সিজেন দুটো গ্যাসের ক্ষেত্রে কেটি কেটি একই বসবে। আচ্ছা, সেই বসালাম। বসানোর পরে এটা কি যে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে KT/KT, এটা 1:1 হবে। কেটে গেলে, কারণ এর কোনো কিছু মানই দেয়া নেই। তারপর বার হয়েছে যে গতিশক্তি। এটা কি হলো? এটা হলো যে গতিশক্তি। এবার আরএমএস বেগ। আরএমএস বেগটা বার হয়েছে যে এটা 1:1 বার হলো। আরএমএস বেগের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা জানি যে C1C2 √M2/M1। এই ফর্মুলাটা আমরা জানি। যে ক্ষেত্রে যে আণবিক ভরটা, সেটা কিন্তু আমাদের জানা। হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে আণবিক ভর জানা, আর অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে আণবিক ভর জানা। তাই জন্য M1 মানে এটা হলো যে অক্সিজেন গ্যাস, আর M2 মানে এটা হাইড্রোজেন গ্যাস। এটা বসালাম। হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে যে 2/32 বসালাম। 16 দুগুণে 32, তারপর 16-র আবার রুট হবে। 16-র আবার রুট করলে হবে, এই রুট করলে হবে 4। অতএব 1:4 উত্তর হবে, 1:4। দ্যাট ইজ অ্যান্সার। তারপর কি প্রশ্ন দেওয়া আছে দেখে নিই। তারপরের প্রশ্নটা দেওয়া আছে কি, যদি অক্সিজেন, এই 10-এর দাগেরটা, যদি অক্সিজেন গ্যাসের এনটিভিতে গড় মুক্ত পথ এত হয় এবং তবে অণুর পরপর ধাক্কা খাওয়ার মধ্যে সময়ের অবকাশ, তাহলে এর ক্ষেত্রে কি কি দেওয়া আছে প্রথমত দেখে নিই। যে অক্সিজেন বলেছে মানে আণবিক ভর, 10-এটা করা আছে। অক্সিজেন বলছে মানে আণবিক ভর 32, 16 × 32। আচ্ছা, এনটিভি মানে হলো যে যার উষ্ণতা দেওয়া থাকে। এনটিভি মানে উষ্ণতা দেওয়া আছে, সেটা হলো যে 273 কেলভিন। কেলভিন ফরম্যাটে দেওয়া থাকে। এনটিভি মানে 273 কেলভিন। গড় মুক্ত পথ অর্থাৎ ডিস্টেন্স বা দূরত্ব, যে গড় মুক্ত পথ, সেটা 9.5 × 10⁻⁻6। আচ্ছা, 10⁻⁻6 × 10⁻⁻6 সেন্টিমিটার। এত ধাক্কা খাওয়ার মধ্যে সময়ের অবকাশ কত, মানে টাইমটা বার করতে বলেছে। তাহলে এক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা জানি, সে মানে কি কি দেওয়া আছে প্রথমত দেখে নিই। এম সমান সমান দেওয়া আছে যে M = 32 দেওয়া আছে। তারপর দেওয়া আছে T সমান সমান 273, যেটা এনটিভি, পাশে লিখে দিই অঞ্চল এনটিপিতে, এনটিভিতে। আর যে ডিস্টেন্স দেওয়া আছে 9.5 × 10⁻⁻6 সেন্টিমিটার। এর ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি, মানে এটা কীরকম করে বার করব। এটার প্রথমে বেগ বার করব, আর বেগ সমান সমান আমরা জানি দূরত্ব বাই সময়। দূরত্ব তো এইটা দেওয়া আছে, আর সময়টা ওখান থেকে বার হয়ে আসবে, ঠিক আছে। ওকে, তাহলে বেগটা প্রথমত, বেগের যে ফর্মুলা হয় C বা CRMS √3RT/m।
আর এর মানও বইয়ে দেওয়া আছে। কি দেওয়া আছে? আর এর মান দেওয়া আছে যে আর এর মানে 813 ইন্টু 10⁷ ERG মোল -1 K -1 813 ইন্টু 10⁷। আচ্ছা ওকে, 813 ইন্টু 10⁷। তাহলে কি কি দেওয়া আছে বসিয়ে নিই। ইজুকাল টু রুট দিলাম, আর এর মান 813 ইন্টু 10⁷, টি এর মান 273, এম এর মান 32, 10টা নিচে লেগে যাবে, 0 0 কেটে যাবে, এটা 10⁶। 10⁶ মানে এটা কটা শূন্য বাইরে আসবে? 10⁶ মানে 6টা শূন্য আছে, মানে 3টে শূন্য বাইরে চলে আসবে। অতএব CRMS ইজুকাল টু 1 2 3, 3টে শূন্য বাইরে চলে আসবে। রুটের ভেতর কি কি আছে দেখে নিই। গুণ করলে 3 ইন্টু 273 আর 8.3, 273 আর 8 পয়েন্ট না, শূন্যটা নিচে লেগে গেছে, মানে 83 বাই দিয়ে 32। সেটা প্রত্যেকটা করলে হয়, এটা একটু ক্যালকুলেটার মেরে দেখে নেবে। উত্তর বাড়ায় 46, উত্তর কত বাড়ায়? 46। 46 ইন্টু 10⁻³ বসাতে পারি। CRMS যে বেগ, আচ্ছা ওকে, CRMS যে বেগ, আর বেগ সমান সমান আমরা জানি যে বেগ সমান সমান দূরত্ব বাই সময়। এটা আমরা জানি, দূরত্ব বাই সময়। বেগের মান কত বার হয়েছে? বেগের মান বার হয়েছে 46 ইন্টু 10⁻³। দূরত্ব বা দেওয়া আছে 9.5, দূরত্ব কত আছে একবার দেখে নিই। 9.5 ইন্টু 10⁻⁶। আচ্ছা, 10⁻⁻6 বাই টি, এটাই তো বার করতে বলেছে। ওকে, এটাই তো বার করতে বলেছে। অতএব টি সমান সমান 9.5 ইন্টু 10, না ইন্টু কিছু বসবে না, বাই দিয়ে বসবে 46 10⁻³ ইন্টু 10⁶, তাই তো? এই যে -6টা নিচে নেমে গেলে 10⁶ থাকবে, আর এটা এর কোনাকুনি গুণ হবে। এটা আছে, এটা কোনাকুনি গুণ হবে, টিটা এবারে চলে আসবে। তাহলে 46 বাই এত এত এত। এইটা আবার নিচে চলে আসবে ইন্টু 10। তাহলে এগুলো প্রত্যেকটি করলে হবে যে ভাগ করে দেখবে, এর যে উত্তরটা যেটা বার হবে করলে হবে 0.206 ইন্টু 10⁻⁹, মানে এই 6 7 আর 9 হবে, আর এইটাকে এটা দ্বারা ভাগ করতে হবে। 460 ভাজিতক 95, এটা ভাগ করতে হবে। আচ্ছা, বা এটা অন্যভাবেও লিখতে পারি, যে যেটা বইয়ে দেওয়া আছে, বইয়ের মতো করে লিখতে গেলে যে 2.06 ইন্টু 10⁻⁻10, এটাও লিখতে পারি। মানে এর সঙ্গে নিচে একটা যেহেতু মাইনাস আছে, মানে নিচে একটা শূন্য গুণ করলে ওপরে একটা শূন্য গুণ করতে হবে, ওপরে শূন্য আর নিচে শূন্য কেটে যাবে, মানে এরকম একটা ফর্মেটে আসবে 2.06। আচ্ছা ওকে, বা এটা বুঝিয়ে বলছি যে 0.206 আছে ইন্টু 10⁻⁹ আছে, তাই তো? 10⁻⁹ আগে নিচে দিয়ে দিয়ে 10⁹ হলো, তারপর 206 বাই দিয়ে এর যে 206 পয়েন্টটা তুলে দিলাম, পয়েন্টটা তুলে দেওয়ার পর পয়েন্টে 1 1 2 3 1000 বসবে। এবার আমাদের বইয়ের প্রশ্নে আছে যে এখানে যে পয়েন্টটা বসবে, অর্থাৎ এখানে পয়েন্টটা বসবে, তাই জন্য এর 3টে শূন্য থেকে, 3টে শূন্য থেকে একটা শূন্য এর ধার দিয়ে দেবো, 9টা 10 হয়ে যাবে। অতএব 10⁻10 ইন্টু 100, এখানে 100 থাকবে আর 206, তাহলে এটাকে 100 দিয়ে এটা ভাগ করলে পয়েন্টে, অর্থাৎ 2.06 হবে, আর 10⁻⁻10 হবে। ওপরে তুললে 10⁻10কে ওপরে তুললে নিচ থেকে ওপরে তুললে মাইনাস হয়, বা উপর থেকে নিচে নামলে সেটাও মাইনাসে প্লাস হবে। এটা উত্তর হলো। আর কি প্রশ্ন দেওয়া আছে দেখে নিই। কোনো একটি গ্যাসের প্রতি লিটারে, এবার 11টা, প্রতি লিটারে কোনো একটি গ্যাসের প্রতি লিটারে গতি শক্তি এত জুল হলে গ্যাসটির চাপ নির্ণয় করো। আচ্ছা, গতি শক্তি এত জুল হলে গ্যাসটির চাপ নির্ণয় করো। আচ্ছা, কোনো গ্যাসের যদি প্রতি লিটারে
কোনো গ্যাসের যদি প্রতি লিটারে গতিশক্তি মানে এর যে মান আছে সেটা দিয়ে দিয়েছে 100 জুল, 900 জুল, এবং গ্যাসটির চাপ নির্ণয় করো মানে পি এর মান বার করতে বলেছে। গতিশক্তি থেকে চাপ, এই ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা জানি, এটা একটা নতুন ফর্মুলা, এটা লিখে নেবে যে গতিশক্তি ই ইজ ইকুয়াল টু 3/2 পিভি, 3/2 পিভি, বা এটা 3/2 আরটিও দিতে পারি এক মোল গ্যাসের ক্ষেত্রে, যে ক্ষেত্রে এখানে আয়তন হবে 1 ধরতে হবে। আয়তন অবশ্য দেওয়া নেই, কিন্তু এখানে 1 ধরে নিতে হবে। আর পি এর মান তো বার করতে বলেছে, কিন্তু গতিশক্তির মান দেওয়া আছে 900 জুল। তাহলে বসিয়ে দেবো আমরা যে 900 জুল সমান সমান 3/2 পি, আর ভি এর মান তো 1। ওকে, তাহলে 3টা এর সঙ্গে কাটবে, 3 তিরিকে 9, 300, আর 2টার সঙ্গে গুণ হবে, অর্থাৎ পি সমান সমান 2টা ভট করে কেটে দিয়েছি, 2টা কাটবে না, 2টার সঙ্গে গুণ হবে, অর্থাৎ পি সমান সমান 600 জুল। না, জুল হবে না, যে চাপের যে একক হয় নিউটন পার মিটার স্কোয়ার সেটা হবে নিউটন পার মিটার স্কোয়ার, বা নিউটন মিটার -2, এটাও দিতে পারি। ইনভার্সটা তুলে দিলে সেটা -2 হবে। আচ্ছা, এটা হলো যে চাপের মান। ওকে, তো এই ছিল আজকের ভিডিও, প্রশ্ন বিচিত্রা।